হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের পড়াবো মহাকর্ষ। আর মহাকর্ষে আজকে হবে ডে 5। আর ডে 5 আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্রহ ও উপগ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রাবলী। তো কেপলার গ্রহ উপগ্রহের গতি সম্পর্কিত তিনটে সূত্র দিয়েছেন। সূত্র নাম্বার 1 মানে প্রথম সূত্রে বলছেন প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, আর সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে বা নাভিতে অবস্থিত। সূত্র নাম্বার 2 তে বলছে সূর্য ও গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সূত্র নাম্বার 3 তে বলছে এই যে সূর্য চারিদিকে গ্রহগুলো যে প্রদক্ষিণ করছে, এই গ্রহের প্রদক্ষিণ কালের বর্গ ওই কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে সূত্রের লিখিত রূপটা একটু দেখাই, তারপর সেটা একটু ব্যাখ্যা করছি। প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এখন এই মনে করো সূর্য, আগে উপবৃত্তাকার কক্ষপথটা দেখাই। এই একটা উপবৃত্ত, এই উপবৃত্তের দুটো ফোকাস থাকে। সূর্য এই উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে অবস্থিত। এই আমার সূর্য। তাহলে সূর্যের চারিদিকে গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, আর সূর্য কোথায় আছে? এই উপবৃত্তে একটি ফোকাসে আছে। তো 2 নম্বর সূত্রে কি বলছে? সূর্য এবং কোন গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই যে আমাদের উপবৃত্তাকার কক্ষপথ, যার একটি নাভিতে বা ফোকাসে সূর্য আছে। এই গ্রহ তার চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই সূর্য আর গ্রহের এই সংযোজক রেখাটি, মনে করো কোনো একটা নির্দিষ্ট সময় অবকাশে এই গ্রহটা এখান থেকে এখানে এসছে। তাহলে এখন গ্রহ আর সূর্যের সংযোজক সরলরেখা হচ্ছে এটা। তাহলে এই যে ক্ষেত্রফল অতিক্রম করলো, আবার যদি গ্রহটা মনে করো এই অবস্থান থেকে সেই একই নির্দিষ্ট সময়ে যদি এখান থেকে এখানে আসে, তাহলে এখান থেকে এখানে যখন ছিল তখন সূর্য আর গ্রহের সংযোজক সরলরেখা ছিল এই, এখানে যখন এসছে তখন সূর্য আর গ্রহের সংযোজক সরলরেখা হয়েছে এই। এই যে ক্ষেত্রফল উৎপন্ন করলো, এই দুই ক্ষেত্রফল সমান হবে। তাহলে সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এর গাণিতিক রূপ এরকম: dA বাই dt ইকুয়াল টু ধ্রুবক। এখানে a মানে হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। আবার এটাকে আমরা সমাধান করলে এটা পাই dA বাই dt ইকুয়াল টু L বাই 2m, যেখানে L হলো কৌণিক ভরবেগ আর m তো ভর। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু L বাই 2m, তারপর dA বাই dt ইকুয়াল টু ধ্রুবক, তার মানে L বাই 2m ইকুয়াল টু ধ্রুবক, আর m তো কনস্ট্যান্টই থাকে, তার মানে L ইকুয়াল টু ধ্রুবক, তার মানে কৌণিক ভরবেগ ধ্রুবক। অর্থাৎ কেপলারের দ্বিতীয় সূত্র কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। তবে যেহেতু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলছে, তার মানে দেখো যখন ও এই পজিশনে ছিল তখন ওর দূরত্বটা অনেক বেশি, আবার যখন এই পজিশনে ছিল সূর্য থেকে ওর দূরত্বটা অনেক কম। এবার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি যে যখন এখানে ছিল এখানকার কৌণিক ভরবেগ, মানে ধরো কৌণিক ভরবেগ I ইকুয়াল টু আমরা mr স্কয়ার ওমেগাও লিখতে পারি যদি কৌণিক বেগ থাকে, আর একটা লিখতে পারি mvr, ও mr স্কয়ার ওমেগা না, সরি, m ওমেগা স্কয়ার r অথবা mvr।
কৌণিক বেগ থাকলে এম ওমেগা এম আর স্কোয়ার ওমেগাই ঠিক ছিল। তাহলে কৌণিক বেগ থাকলে এম আর স্কোয়ার ওমেগা, আর রৈখিক বেগ থাকলে এম ভি আর। এবার এই পজিশনের কৌণিক ভরবেগ আর এই পজিশনের কৌণিক ভরবেগ সেম হবে, তাহলে ভাবো ওখানে তো ভর এম আছে, এই পজিশনের বেগ মনে করো v1, এই পজিশনের দূরত্ব ধরো r1। যখন এখানে এসছে ভর তো একই আছে, বেগ ধরলাম v2 আর ব্যাসার্ধ তখন এটা এসছে ধরলাম r2, mm তো কেটে গেল। তাহলে v1 বাই v2 ইকুয়াল টু r2 বাই r1। এই দূরত্বটাকে আমি বলছি r1, এই দূরত্বটাকে বলছি r2। তাহলে দেখো যেহেতু r2 r1 এর থেকে ছোট, তাহলে r2 লেস দেন r1, তাহলে যেহেতু r2 লেস দেন r1 তার মানে r2 বাই r1 এর যে ভ্যালু সেটা লেস দেন 1 আসবে, তার মানে v1 লেস দেন v2। তার মানে v2 কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ যেখানে তোমার রেডিয়াসটা ছোট হবে সেখানে কিন্তু বেগ বেশি হবে, যেখানে রেডিয়াসটা বড় সেখানে বেগ কম হবে। এবার চলে আসি তৃতীয় সূত্রে। তাহলে কেপলারের তৃতীয় সূত্রে আমরা কি পাচ্ছি, কোন গ্রহের সূর্যের চারদিকে প্রদক্ষিণ কালের বর্গ সেটির কক্ষপথের অর্ধ পরাগ্রের ঘনফলের সমানুপাতিক। মানে এই যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে গ্রহের এক পাক ঘুরতে যে সময় লাগে তাকে বলে প্রদক্ষিণ কাল, সেই প্রদক্ষিণ কালের বর্গ। এখন উপবৃত্তের থাকে পরাক্ষ আর একটা থাকে উপাক্ষ। এই যে দুটো নাভি, এই নাভি দুটো সংযোজককারী যে রেখাটা এটা যে পাচ্ছ এটাকে বলা হয় পরাক্ষ, আর তার অর্ধেক হয় অর্ধ পরাক্ষ। সেই অর্ধ পরাক্ষকে যদি আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি তাহলে কি বলছে, সূর্যের চারিদিকে প্রদক্ষিণ কালের বর্গ তার মানে টি স্কোয়ার, সেটির কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আর অর্ধ পরাক্ষকে আমরা প্রকাশ করছি আর দিয়ে, তার ঘনফল মানে আর কিউব, তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আসবে আর কিউব। এটাই হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এবার কিছু সমস্যা দেখি। Kepler's second law is based on option A, Newton's first law, option B, Newton's second law, option C, special theory of relativity, and option D, conservation of angular momentum. তো কেপলারের দ্বিতীয় সূত্র, নিউটনের প্রথম সূত্র না, তার উপর নির্ভর করে না। নিউটন সেকেন্ড ল সেটাও বলিনি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতা তত্ত্ব যেটা, সেটাও তো কিছু বলা হয়নি। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মনে করে দেখো সেটাই বলেছিলাম যে নিউটনের সেকেন্ড ল যেটা সেটা কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রই মেনে চলে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 তে দেখো, when planet moves around sun, its number 1 মানে অপশন এ, aerial velocity is constant, linear velocity is constant, angular velocity is constant, all of the above. When planet moves around the sun, তো সেখানে আমরা দেখলাম কেপলার যে সেকেন্ড ল সেখানে দেখছিলাম dA বাই dt কনস্ট্যান্ট। dA এ মানে কি ছিল, ক্ষেত্রফল। তাহলে আমাদের কোনটা কনস্ট্যান্ট থাকছে, এরিয়াল ভেলোসিটি, মানে এরিয়াটা যেহেতু কনস্ট্যান্ট তাই আমরা বলছি এটাকে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। মানে টার্গেট থাকে কি, যে ক্ষেত্রফলটাকে ধ্রুবক রাখা। তাহলে আমাদের কোনটা হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রবলেমে। The earth rotates around the sun in an elliptical orbit. At which point will velocity be maximum? যখন আমি কেপলারের দ্বিতীয় সূত্রটা বোঝাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম যেখানে এই যে উপবৃত্তাকার কক্ষপথে যে গ্রহগুলো ঘুরছে, সূর্যের থেকে যখন ওই
গ্রহের দূরত্ব যেখানে বেশি সেখানে কিন্তু ভেলোসিটি কম, আর যখন যেখানে দূরত্ব কম সেখানে ভেলোসিটি বেশি। কারণ দূরত্ব যখন বেশি হচ্ছে তোমার আর বেশি হচ্ছে, ন্যাচারালি ভি কম হচ্ছে। আবার যেখানে দূরত্ব কম সেখানে আর কম আসছে, আর কম আসার জন্য সেখানে ভেলোসিটি বেশি আসছে। তাহলে আমাদের পজিশন গুলো ফলো করো, এ বি সি ডি। এর ডিস্টেন্স এটুকু, বি এই, সি এতটা, ডি এতটা। তাহলে সব থেকে কম ডিস্টেন্স আমরা কোথায় পাচ্ছি? এতে। তাহলে আমাদের ভেলোসিটি সব থেকে বেশি কোথায় হবে? এতে। চলে আসি পরবর্তী প্রবলেমে। A planet moves around the sun. It is closest to sun at a distance d1 and have velocity v1. At what distance d2 its speed will be? Option A d1 square v2 by d2 square. Option B d2 v1 by d1. Option C d1 v1 by d2. And option D d2 square v1 by d1 square. তো কেপলারের সেকেন্ড সূত্র আমরা দেখেছিলাম যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কিন্তু সেকেন্ড লটা মেনে চলে, অর্থাৎ আগের এমভিআর আর পরের এমভিআর কিন্তু সেম হয়। এবার যেহেতু এম তো কনস্ট্যান্টই থাকে, তাহলে বলতে পারি ভিআর আর পরের ভিআর এটা কনস্ট্যান্ট। তাহলে আগের ভেলোসিটি ছিল ভি1, ডিস্টেন্স ডি1, তাহলে ভি1 ডি1। পরে ভেলোসিটি চাইছে, ধরলাম সেটা ভি2 আর ডিস্টেন্স আছে ডি2। পরের ভেলোসিটিটাই চাইছে, স্পিডটা চাইছে, তাহলে ভি2 ইকুয়াল টু তাহলে আমাদের কত আসবে? ভি1 ডি1 বাই ডি2। কোথায় আছে? ভি1 ডি1 বাই ডি2 এখানে আছে, একটু ঘুরিয়ে লেখা আছে, জাস্ট এরকম ডি1 ভি1 বাই ডি2 এভাবে লেখা আছে। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো এবার নেক্সট প্রবলেম দেখা যাক। The ratio of mean distances of three planets from the sun are 0.5:1:1.5. Then the square of time periods are in the ratio of option A 1:4:9, option B 1:9:4, option C 1:D:27, and option D 2:1:3. The ratio of mean distance of three planets, তিনটে প্ল্যানেটের যে ডিস্টেন্স তার রেশিও গুলো দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 0.5:1:1.5। চাইছে কি? Then the square of time periods, time period এর স্কয়ার মানে টি স্কয়ার, তার রেশিও চাইছে। তো টি স্কয়ারের রেশিও, তো কেপলারের তৃতীয় সূত্রে আমরা কি পেয়েছিলাম? টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব হয়। তাহলে আমার যেহেতু টি স্কয়ারের রেশিও চাইছে, তার মানে আমার চাইছে টি1 স্কয়ার ইজ টু টি2 স্কয়ার ইজ টু টি3 স্কয়ার। এখন টি1 স্কয়ার কে আমি লিখতে পারি আর1 কিউব, টি2 স্কয়ার কে আর2 কিউব, টি3 স্কয়ার কে আর3 কিউব। রেশিও গুলো কেমন ভাবে আছে? 0.5 1 1.5। তাহলে 0.5 এর কিউব, 1 এর কিউব, আর আসছে 1.5 এর, এটা স্কয়ার কেন হচ্ছে কিউব। তাহলে 0.5 এর কিউব, 0.5 মানে হয় 1/2। 0.5 মানে দেখো 0.5 পয়েন্ট তুললে 10, তাহলে 5 গুণিত 10 1/2। তার কিউব মানে 1/8। 1 এর কিউব মানে 1। 1.5 পয়েন্ট তুললে নিচে 10, 5 3 5 গুণিত 10 3/2। তার কিউব করলে 3 এর কিউব হচ্ছে 27, 2 এর কিউব 8। 1/8 is to 1 is to 27/8। সবাইকে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 1/8 into 8, 1 into 8, 27/8 into 8। তাহলে পাবো কত? 1:8:27। কোথায় আছে? অপশন সি তে। দ্যাট মিন্স সি ইজ দা রাইট অ্যান্সার। চলে আসি আজকের লাস্ট প্রবলেমে। The distance of two planets from the sun are 10 to the power 13 and 10 to the power 12 meter respectively. The ratio of the periods of the planet is option A 100, option B 1/√10, option C √10, and option D 10√10। এখানেও দেখো ডিস্টেন্স দুটো দেওয়া আছে, 10 to the power 13 and 10 to the power 12।
চাইছে কি দ্য রেশিও অফ দ্য পিরিয়ডস, আগেবার চেয়েছিল কি রেশিও অফ স্কোয়ার অফ পিরিয়ডস, টি স্কোয়ার চাইছিল, তার রেশিও চাইছিল, কিন্তু এখানে চাইছে দ্য রেশিও অফ দ্য পিরিয়ডস অফ দ্য প্ল্যানেট, জাস্ট টি এর রেশিও চাইছে। আগেবারের মতো করতে পারি, আবার আমি বাই করে করেও করতে পারি। তো কেপলার এই তৃতীয় সূত্রে আমরা পাচ্ছি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এখান থেকে আমি ফর্মুলা বানিয়ে নিচ্ছি এভাবে, টি ওয়ান স্কোয়ার বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান কিউব বাই আর টু কিউব। কিন্তু আমার কিন্তু টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার রেশিও চাইনি, আমার চাইছে জাস্ট রেশিও অফ দ্য পিরিয়ডস, মানে টি ওয়ান আর টি টু এর অনুপাত। তাহলে আমার টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু কি হবে, আর ওয়ান বাই আর টু দ্য পাওয়ার থ্রি ছিল, এখন পাওয়ার হয়ে যাবে থ্রি বাই টু। আর ওয়ান আর টুর ভ্যালু কিন্তু আমাদের জানা, আর ওয়ান 10 টু দি পাওয়ার 13, আর টু 10 টু দি পাওয়ার 12, তার পাওয়ার 3 বাই 2, কাটলে পাবো 10, তাহলে 10 এর পাওয়ার 3 বাই 2। 10 এর পাওয়ার 3 বাই 2 মানে কি, তুমি এভাবে ভাবতে পারো 10 কিউব আর পাওয়ার থাকলে হাফ, হাফ মানে কিন্তু কি হয় রুট হয়ে যায়, আচ্ছা হাফই থাক, পরে দেখছি। 10 কিউব মানে কি 10 ইন্টু 10 ইন্টু 10, এবার তার রুট, হাফ মানে পাওয়ার রুট, তার মানে দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে গেল, আর একটা 10 রুটের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে পাচ্ছ কত 10 রুট 10, কোথায় আছে অপশন ডি, আমার ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ভিডিও এখানেই থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।